ঘটক তো বললো ছেলে নাকি দুইটা কোম্পানির মালিক, ওদের টাকা পয়সা আছে, মাশাআল্লাহ দেখতো নাকি অনেক সুন্দর। যদি ছেলে পছন্দ হয়ে যায় তাহলে দিন তারিখ ঠিক করে ফেলবো, আর সাথে সাথে ঘড়িটা পরে দেবো। দেখি বাবা ঘড়িটা। ওয়াও, ঘড়িটা তো খুব সুন্দর। এটার প্রাইস কত? বেশি না, এই ভ্যাট ট্যাক্স মিলে 1,80,000 টাকা। 1,80,000 টাকা? বাবা তুমিও না, এত টাকা দিয়ে এই ঘড়িটা নেওয়ার কি প্রয়োজন ছিল? যদি বিয়েটাই না হয়। কেন বিয়েটা হবে না? মাশাআল্লাহ আমার মেয়ে দেখতে কত সুন্দর, আর ছেলে যেমন টাকা পয়সা আছে, আমাদের তো মাশাআল্লাহ অনেক টাকা পয়সা, কোন দিক দিয়ে অভাব আছে আমাদের? বিয়ে অবশ্যই হবে, এমন কথা বলিস না। না, তোর পছন্দ হয়েছে না? খুব পছন্দ হয়েছে আমার। আমি অনেকগুলি ঘড়ির মধ্যে থেকে এই ঘড়িটা বাছাই করছি, আর সুন্দর ছেলে তো, টাকা পয়সা হলো। এখানে যদি তোর বিয়েটা হয়ে যায়, আমাদেরও টাকা পয়সা আছে, আর ছেলে অঢেল টাকার মালিক, মাশাআল্লাহ ভালোই থাকবি, সুখে থাকবি। এখন আল্লাহ আল্লাহ করে পছন্দ হইলেই হয়। আসসালামু আলাইকুম। সরি, আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলাম, কিছু মনে করবেন না। হ্যাঁ ছেলে, তুমি কে? আরে তুমি এই চেয়ারে বসছো কেন? ও বুঝতে পারছি, তুমি বোধহয় অফিসের পিয়ন না? ভালো কথা, পিয়ন হয়ে তুমি বসের চেয়ারে বসছো, এত বড় সাহস কেন তোমার? এই ছেলে ওঠো, স্টুপিড কোথাকার। হ্যাঁ আঙ্কেল, আমার কথা তো শুনুন। এই ছেলে, তুই কাকে আঙ্কেল বললা? এই স্টুপিড, এই তুই কাকে আঙ্কেল বললি? স্যার বল, স্যার। তুই যদি আমার পরিচয় জানিস না, কাঁপতে কাঁপতে চেয়ার থেকে দাঁড়ায় যাবি। স্যার, আমি আপনার পরিচয় জানি। আপনাকে ঘটক সাহেব পাঠিয়েছে না? হ্যাঁ, ঘটক সাহেব পাঠাইছে। তোর অফিসের যে মালিক আছে না, তোর যে বস, চেয়ারম্যান, তার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ের আলোচনা করতে আসছি। দেখছিস স্টুপিডটা এখনো বসে আছে। আহ বাবা, তুমি এমন রিয়াক্ট করছো কেন? উনি কি বলতে যাচ্ছে আগে শোনো না। সামান্য একটা পিয়নের সাথে আমি কথা বলে আমার সময় নষ্ট করব? আমার সময়ের কত মূল্য তুই জানিস না? এই পিয়নের বাচ্চা, এখনো বসে আছিস কেন? গিয়ে তো স্যারকে বল যে বস মির্জা সাহেব আসছে। আঙ্কেল প্লিজ, উত্তেজিত হবেন না, শান্ত হয়ে বসুন। ঘটক সাহেব আমাকে আপনাদের কথা বলেছে। আপনি আর আপনার মেয়ে আমাদের অফিসে আসবেন পাত্র দেখার জন্য। আসলে আমি সেই পাত্র। আপনাদের যা জানার আছে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কি তুই পাত্র? সামান্য একটা পিয়ন কিনা হবে আমার মেয়ের জামাই? ঘটক সাহেব আমারে বলছিল পাত্র নাকি দুইটা কোম্পানির মালিক, কোটি কোটি টাকা আছে। এখন এখানে এসে দেখি শালা শালা অফিসের একটা পিয়ন, সে কিনা আমার মেয়েকে বিয়ে করবে, আর আমার মেয়ের বিয়ের আলোচনা করব সামান্য একটা 2 টাকার পিয়নের সাথে? কোয়াইট ইম্পসিবল। বাবা, উনি এখানে এসে বসার পর থেকে তুমি ওনার সাথে অনেক রিয়াক্ট করতেছো কেন? আমরা তো পাত্র দেখতে আসছি, পাত্রের সাথে কথা বলতে আসছি। দেখো না উনি কি বলে, ওনার সাথে আগে কথা বলো। কি বললি তুই? আবারও সেম ওই ডায়লগটা? উনি? সামান্য একটা পিয়নকে আমি উনি বলবো, আর তুই উনি বলতেছিস, আর ওর সাথে আমি আমার মেয়ের বিয়ের আলোচনা করব? কোয়াইট ইম্পসিবল, হতেই পারে না। প্লিজ বাবা শান্ত হয়ে বসো। সরি, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, আবার সরি মানে? তুই কাকে সরি বলতেছিস? ওর তো সরি বলা উচিত আমাদেরকে। ওর 14 জেনারেশনের ভাগ্য যে ও আমাদের সামনে বসে আছে। কার সামনে বসে আছে? মির্জা সাহেবের সামনে বসে আছে ও। ও ঘটক, ঘটকের খবর আমি পরে নিতেছি, আগে তোর খবর নিয়ে নেই। তোর এত বড় স্পর্ধা, তুই সামান্য একটা পিয়ন হইয়া অল্প কোটি টাকা বেতনের চাকরি করে তুই আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখো? এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ের মাসিক খরচ কত তুই জানিস? আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছে, ওর প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আর লক্ষ টাকা তো দূরের কথা, 100 টাকা মনে প্রতিদিন চোখে দেখোস না। লক্ষ টাকা লিখতে কয়টা শূন্য লাগে জানিস?
আর জানবি কোত্থেকে? তোর 14 জেনারেশন মিলে 1 লক্ষ টাকা একদিন চোখে দেখিস নাই? বাবা তুমি এসব কি শুরু করছো? তুমি ভুলে যেও না এটা একটা ভদ্রলোকের অফিস। ভদ্রলোকের অফিস মনে করেই তো আসছিলাম মেয়ের বিয়ের আলোচনা করার জন্য, কিন্তু এখানে এসে দেখি সামান্য একটা পিয়ন, আর এই পিয়নের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে হবে আর আমার মেয়ের বিয়ের আলোচনা করতে হবে। কোয়াইট ইম্পসিবল, হতেই পারে না। আগে যদি জানতাম ওর মতো একটা পিয়নের সাথে কথা বলতে হবে এসে এখানে আমার মেয়ের বিয়ের জন্য, তাহলে আমি এত টাকা গাড়ি ভাড়া খরচ করে এখানে আসতাম না। এই বেটা, তুই জানিস আমার কত টাকা আছে, কত টাকার মালিক আমি? ঢাকার শহরে আমার একটা বাড়ি আছে। বাবা অনেক তো বলছো, এবার একটু থামো না। ওনারে আর অপমান করে ছোট করে কথা বইল না। তাছাড়া উনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, দেখে মনে হচ্ছে ভদ্রলোক। উনি যদি পাত্র হয় তাহলে প্রবলেম কোথায়? সুন্দর ধুয়ে ধুয়ে কি পানি খাবো নাকি? সুন্দরের কোনো মূল্য নাই। বর্তমান যুগে টাকাই সব কিছু। টাকাই মানুষের সুখের চাবিকাঠি। টাকা যার আছে তার সুখ আছে, শান্তি আছে, সম্মান আছে। যার টাকা নাই তার এই দুনিয়াতে কোনো কিছুই নাই, ইজ ভ্যালুলেস। বাবা তুমি কি আমাকে টাকার কাছে বিয়ে দিবা নাকি ভালো একজন মানুষের সাথে বিয়ে দিবা? ভালো মানুষ দেখলে কি হবে? ভালো মানুষ দিয়ে কি করবি? ভালো মানুষ কি পারবে তোর এই সাজসজ্জা কিনে দিতে? ভালো মানুষ কি পারবে মোটা মোটা অঙ্কের টাকা তোর হাতে তুলে দিতে? কখনো পারবে না, কোনোদিনও পারবে না। আঙ্কেল প্লিজ আপনি আমাকে কথা তো বলতে দিন, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। এটা সাহস কত বড়! আবার আঙ্কেল বলতেছে। এই স্টুপিড, তোকে আমি বলছি আঙ্কেল বলবি না, স্যার বল, স্যার। আঙ্কেল প্লিজ আপনি এত উত্তেজিত হবেন না, আপনি আমাকে কথা বলতে দিন। আপনি আমার মেহমান, তাই বলে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতে পারেন না। আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। আপনি প্লিজ আমার কথা তো শুনুন। প্লিজ, আমার বাবার এই ব্যবহারের জন্য আমি অনুতপ্ত। আপনি কিছু মনে করবেন না। আপনি কি বলতে চান আপনি বলেন। জি আঙ্কেল, আপনি আমার কথা তো শুনুন। আপনি এখানে আসার পর থেকে আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। আপনি আমার মেহমান বলে আমাকে যা ইচ্ছা তাই অপমান করবেন আর আমি মেনে নেব, এটা কিন্তু হতে পারে না। ঘটক কিন্তু আপনাদেরকে ঠিক কথাই বলেছে। এই কোম্পানির মালিকের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে, আর এই কোম্পানির মালিক আমি। এ বেটা, আমাদের দেখে কি তোর বোকা মনে হয়? হ্যাঁ, তোর গেট আপ দেখেই তো বোঝা যায় যে তুই একজন পিয়ন। এই যার দুইটা কোম্পানি আছে, কোটি কোটি টাকার মালিক, তার কি পোশাক আশাক এরকম থাকে? হ্যাঁ, প্লিজ বাবা, তোমার দুইটা হাতে ধরি, দয়া করে তুমি এবার চুপ থাকো। আমার মনে হয় কি জানিস, এই কোম্পানির মালিকের সাথে ওর একটু ভালো সম্পর্ক আছে, আর মালিক হয়তো দেশের বাইরে গেছে। এই সুযোগে অফিসটারে ব্যবহার করে একটা বড় লোকের মেয়ে বিয়ে করার প্ল্যান তৈরি করছে। ও যা বলবো আমরা সেটাই বিশ্বাস করে নেব। হ্যাঁ, এই যার দুইটা কোম্পানি থাকে, যার কোটি কোটি টাকা ব্যাংকে থাকে, সেই লোক কি কখনো এইরকম কম দামি নর্মাল পোশাক পরে? তার চাল চলন, তার স্ট্যাটাস, তার ভাব গাম্ভীর্য, সব কিছুর মধ্যেই তো একটা ভাব থাকবে, ভাব। যেমন আমি মির্জা সাহেব, আমার গেট আপ, আমার মেয়ের গেট আপ, এতে মনে হয় যে হ্যাঁ আমরা শিল্পপতি, আমাদের অনেক অনেক টাকা আছে। বুঝিস না তুই? ঠিক আছে আঙ্কেল, আপনারা এখানে বসুন, আমি আসছি। আর আপনাদের জন্য চা নাস্তা ব্যবস্থা করতে বলছি। চল তো মা। বাবা কি শুরু করছো তুমি? বসো না। ছেলেটা তো বললো ও আমাদের সাথে কথা বলবে, যেহেতু আমাদেরকে বসায় রেখে গেছে, ও আসুক, ওর সাথে কথা বলে তারপর না হয় আমরা যাব। ঘটকের খবর আছে, এত বড় বাটপারি আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি বসো, কথা বলি। না না সমস্যা নেই, আমি বসবো না। আপনি কি বলবেন বলেন। বাবাজি তুমি তো সে পাত্র, কোম্পানির চেয়ারম্যান, আমাকে ঘটক পাঠাইছে। আপনি সব কি বলতেছেন? আপনাকে ঘটক সাহেব পাঠিয়েছে, আমি পাত্র, কোম্পানির মালিক, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি বুঝতে না পারলেও আমি বুঝতে পারছি। মা, এসে পাত্র দেখ, তো পছন্দ হয়েছে? আর পছন্দ হলে আমি বিয়ের আলোচনা করতে পারি। আমার একমাত্র মেয়ে, রূপে গুণে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সুশিক্ষায় শিক্ষিত। যদি তোমার পছন্দ হয়ে থাকে, তোমার কোনো আপত্তি না থাকে, তাহলে
আমি এখনই তোমাকে এই ঘড়িটা পরাবো, এটা আমি বাইরের থেকে 1,80,000 টাকা দিয়ে আনছি। আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো এই কোম্পানির মালিক না। মালিক না, তাহলে তুমি কে? আমি তো এই কোম্পানির ম্যানেজার। সম্ভবত আমাদের স্যারের সাথেই আপনার মেয়ের বিয়ের কথাবার্তা বলতে আসছেন। তুমি ম্যানেজার, তাহলে তোমাদের মালিক কোথায়? কেন, স্যার কি আপনাদের সাথে কথা বলতে আসেনি? স্যার তো আমাকে বললো স্যার নাকি আপনাদের সাথে কথা বলবে, এই জন্যই তো আসলো। স্যার আসলো না তো, তোমার স্যার তো আসে নাই, তবে হ্যাঁ একজন পিয়ন আসছিল। কি, পিয়ন আসছিল? কিন্তু স্যারের রুমে তো পিয়নের আসার কথা না। আপনারা সম্ভবত আমার স্যারের সাথে কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। কিরে মা, আমি ভুল করলাম? বাবা, তুমি সব সময়ই ভুল করো। আমি তোমাকে এতবার করে বললাম তুমি এত কথা বলো না, তুমি প্লিজ চুপ থাকো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলা না। ছেলেটাকে যা নয় তাই বলে অপমান করলা। এবার দেখলা তো ছেলেটা এই কোম্পানির পিয়ন না, সে মালিক। যাই হোক, এই ছেলেটাকে যেভাবে হোক ম্যানেজ করে এই ছেলের কাছে তোকে বিয়ে দিতে হবে। সরি, আপনাদেরকে লেট করিয়ে ফেললাম। না বাবাজি, ইটস ওকে। আসলে তোমার অফিসে বসে আমার খুব ভালোই লাগতেছে। আর তাছাড়া আমার তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ নাই যে আমাকে খুব তাড়া করে এখান থেকে যেতেই হবে। হ্যাঁ ঠিক আছে। তাই না? আপনার ইম্পর্টেন্ট কাজ না থাকলেও আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। আমি দুটো কোম্পানির মালিক, আমার রেসপন্সিবিলিটি অনেক। বাই দ্য ওয়ে, আপনি যেন কি বলতে চেয়েছিলেন বলুন। বলছিলাম কি বাবাজি, একটু মিসগাইড হয়ে গেছে আর কি। আর মিসগাইড হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমাকে তো আমি আগে কখনো দেখিনি, আর দেখবোই বা কীভাবে। ঘটক তো আমাকে কোনো ছবিও দেয়নি তোমার, এই জন্য একটু মিসগাইড হয়ে গেছে আর কি। তো তুমি এই সে ব্যাপারটা কিছু মনে করো না, হ্যাঁ? আর এই আমার মেয়ে মাশাআল্লাহ রূপে গুণে দেখতে অনেক সুন্দর, সুশিক্ষায় শিক্ষিত, আর সংসারের সমস্ত কাজকর্ম জানে। যদি তোমার কোনো আপত্তি না থাকে, তোমার যদি পছন্দ হয়ে থাকে, তাহলে বাবাজি আমি এদেশের বাইরে থেকে একটা ঘড়ি আনাইছি 1,80,000 টাকা দিয়ে। এই ঘড়িটা আমি তোমাকে এখন পরাবো। আপত্তি আপনার না থাকলেও আমার অনেক আপত্তি আছে। আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আর কি বললেন, এই ঘড়িটার দাম 1,80,000 টাকা? এই টাকাটা আপনার কাছে অনেক, তাই না? আমি আবার এত কম দামি ঘড়ি পরি না। বাবাজি আমি বুঝতে পারছি তুমি এখনও আমার উপর রাগ করে আসো, আর আমি তো বললামই যে আমার একটা ভুল হয়ে গেছে। এটা আর ভুল তো হইতে পারে, তাই না? আমি তো মানুষ। এই তুমি ঘড়িটা আপাতত এখন পরে নাও। আর তাছাড়া তুমি তো আমার মেয়েকে বিয়ে করতেছোই, প্রয়োজনে আমি 10 লাখ টাকা দিয়ে তোমাকে ঘুরে এনে দেবো, প্লিজ। বাবা, এখন তুমি ওনাকে এত রিকোয়েস্ট কেন করতেছো? তখন আমি তোমাকে বলছি না ওনার সাথে এত খারাপ ব্যবহার করো না? আমার কোনো কথা শুনছো? হ্যাঁ তুই চুপ। বাবাজি হাতটা দাও একটু। এই থামেন। আমি যখন ঘটকের কাছে শুনেছিলাম আপনার মেয়ে অনেক ভালো, সেটা শুনে আপনাদেরকে আমার অফিসে আসতে বলেছিলাম। কিন্তু আমি যখন এখানে সাধারণভাবে এসে আপনাদের সামনে বসলাম, তখন আপনি পিয়ন ভেবে আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছেন। আমাকে তো কোনো কথা বলারই সুযোগ দেননি। আপনি কি বলেছিলেন? আমার সাথে কথা বলার কোনো সময় আপনার নেই। আর এখন যখন আমি স্যুট টাই পরে আপনার সামনে এসে বসলাম, আপনি যখন জানতে পারলেন এই কোম্পানির মালিক আমি, তখনই আপনার কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেল। আপনি কি বলছেন এখন আমার কোম্পানিতে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন? আপনি দামি ঘড়ি বের করে আমাকে পড়ায় দিতে চাচ্ছেন। এখন আপনাদের কাছে অনেক সময় থাকলেও আমার কাছে এত সময় নেই। আমি অনেক ব্যস্ত মানুষ। ঢাকা শহরে আমি দুটো কোম্পানির মালিক। আমার জন্য অনেক মানুষ ওয়েট করছে মিটিং করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু কথা বলছি, সেটা শুনুন। আপনারা তো মানুষকে টাকা পয়সা আর দামি পোশাক দিয়ে জাজ করেন। যার যত বেশি টাকা আছে, যে যত বেশি দামি পোশাক পরে, আপনাদের কাছে তার সম্মান বেশি। আপনি আমাকে পিয়ন ভাবে কী যেন বলেছিলেন? আমার বেতন কম, আপনার মেয়ের মাসিক হাত খরচ লাখ টাকারও বেশি। আমি লাখ টাকা তো দূরের কথা, 1,000 টাকাও নাকি চোখে দেখিনি। 1 লাখ টাকা হতে কয়টা শূন্য হয় সেটাও নাকি আমি জানি না। আর কী যেন বলেছিলেন? আপনার এই ঢাকা শহরে একটা বাড়ি আছে, আপনি একটা বাড়ির মালিক। আপনি হয়তো জেনে অবাক হবেন, আমার এই ঢাকা শহরে 5টা বাড়ি আছে, আমি 5টা বাড়ির মালিক। আর আমার ইনকামের কথা সেটা নয় নাই বললাম, আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেও শেষ করতে পারবেন না। ঘটক বলেছিল আপনার মেয়ে অনেক ভালো, সেটা শুনে আপনাদেরকে এখানে আসতে বলেছিল। আপনার মেয়ে যতটা ভালো, আপনার ব্যবহার ঠিক ততটাই খারাপ। আপনি তো একজন লোভী মানুষ, আর আমি কোনো লোভী মানুষের মেয়েকে কখনোই বিয়ে করব না। আমার জন্য অনেক মানুষ ওয়েট করে আছে আমার মিটিং। আপনাদেরকে অনেক সময় দিয়েছি, আর না, আপনারা দুজন এখন আসতে পারেন।
বাবাজি, আমি তোমার পিতৃতুল্য, আমি না একটা ভুল করিয়ে ফেলছি। আমার এই ভুলটার জন্য অযথা আমার মেয়েটাকে কেন কষ্ট দিও? আমার মেয়েটাকে বিয়ে করো বাবা, তুমি জীবনে সুখী হবা, আমি নিশ্চিত। আর আমার মেয়েটা পড়াশোনা শিক্ষিত যেমন, তেমন আল্লাহর রহমতে সংসার সব কাজকর্ম জানে। আর আমার তো অনেক টাকা পয়সা, আমার মৃত্যুর পর তো আমার সমস্ত সম্পত্তির মালিক আমার মেয়ে। শারাপ, জাস্ট শারাপ। আপনাদের সাথে এই বিষয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। আপনি এখন এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। ছি বাবা, ছি, তুমি এখন এই ছেলেটার সাথে বিয়ে দেওয়ার জন্য ওকে এইভাবে রিকোয়েস্ট করতেছো? বাবা, এখন আমিও বলতে বাধ্য হচ্ছি তুমি একটা লোভী। এখানে যখন ছেলেটা প্রথম আসলো তুমি তাকে পিয়ন ভেবে যা নয় তাই বলে অপমান করলা, আর এখন যখন শুনতে পাচ্ছ উনি এই কোম্পানির মালিক, আর অমনি তুমি আমাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য এত রিকোয়েস্ট করতেছো। বাবা, এখন এই ছেলেটা আমাকে বিয়ে করতে চাইলেও আমি ওনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি কারো কাছে দয়ার পাত্রী হয়ে থাকতে পারবো না। টাকা পয়সা থাকলেই না মানুষ সুখী হয় না। টাকা পয়সা দিয়েই যদি সুখ কেনা যেত, টাকা পয়সা থাকলেই যদি মানুষ সুখী হতো, তাহলে আমাদের সমাজে ডিভোর্সের হার এত বাড়তো না। চুপ, এত বেশি পণ্ডিত করিস না। তোর অনেক আগে আমি দুনিয়াতে আইছি। টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে মানুষের কোনো মূল্য নাই, মানুষের কোনো মান সম্মান নাই, কোনো সুখ নাই, শান্তি নাই। টাকা পয়সা ছাড়া কোনো কিচ্ছুই নাই। টাকাই মানুষের সকল সুখের মূল চাবিকাঠি। একটা কথা মনে রাখিস, যার বেশি টাকা আছে তার বেশি সম্মান আছে, যার টাকা নাই তার কোনো সম্মান নাই। যার টাকা আছে তার সুখ আছে, যার টাকা নাই তার সুখ শান্তিও নাই। থামুন। কি শুরু করেছেন কি আপনারা? এটা একটা অফিস, এখানে এত চিল্লাপাল্লা করে কথা বলা যাবে না। আপনাদের যত কথা আছে নিজেদের বাড়িতে গিয়ে বলুন। এখন এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যান। হয়েছে, ঠিক আছে, আর ভাব দেখাইতে হইব না। হইতে পারো তুমি দুই দুইটা কোম্পানির মালিক, আমারও কিন্তু টাকা পয়সা কম নাই। আমি চাইলেও আমার মেয়েকে খুব ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। দেখো তুমি তোমার কোম্পানি নিয়ে আসো। বেয়াদব।